বাঙালিদের 14 পুরুষের ভাগ্য ভালো যে একটা নজরুল ইসলামের মতো কবি পেয়েছে। সম্মান কি দিয়েছে? কিছু দিয়েছে? সম্মান কিচ্ছু দেয়নি। লাস্টে খেতেই পাইনি, অ্যালজাইমার সেদিন মরেই গেলেন। আপনি যদি সেই একটা ফেসবুকে কিছুদিন আগে ছবি বেরিয়েছিল, ভিডিও, কেন ফোটে কেন ফুল ঝরে যায় বলে একটা গান আছে মানবেন্দ্র বাবুর কণ্ঠে, দেখলেই চোখে কান্না আসে, চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমরা না গুণী মানুষদের সম্মান করতে জানি না, জানি না। আর বিশেষ করে শিল্পীদের সম্মান তো দিতেই জানি না। কিছু মনে করবেন না বাবা, শিল্পীদের সম্মান দেওয়া এত সোজা নয়। শিল্পীদের সম্মানটা দিতে শিখুন। সহশিল্পীদের সহশিল্পী বলুন, হ্যান্ডস বলবেন না আর স্টাফ বলবেন না। এটা স্কুলে চাকরি করতে আসেনি। এরা যে আমার সঙ্গে বাজাচ্ছে, এরা না বাজালে আমার গান হবে? সব গান করতে যায় বলে আপনার হ্যান্ডস গুলো কোথায় গেল? হ্যান্ডস আবার কি রে? ভদ্র করে কথা বলতে শেখ। হ্যান্ডস কি? হ্যান্ডস কোথায়? আপনার স্টাফ কোথায়? এ কি বলা যায় না? সহশিল্পীরা কোথায়? শিল্পীদের সম্মান দেওয়ার জন্য শব্দ চয়ন এখনো বাঙালিরা শেখেনি, শেখেনি বাঙালিরা। আমি নিজে দেখেছি, আমার গুরু যারা, তাদের পর্যন্ত থাকতে দিয়েছে গোয়াল ঘরের পাশে। আমার জীবনে দেখা, আমার নিজের জীবনে হয়েছে। বলে আপনাদের গান ভালো হয়নি, আপনারা গিয়ে শুয়ে পড়ুন, এখানে ইটের বালিশ মাথায় দিন। ইটের বালিশ মাথায় দিয়ে শুয়েছি, সেদিনও গিয়েছে জীবনে। এত কষ্টের পর একটা ঠাকুর সুযোগ দিয়েছে, সময় দিয়েছে। আজকে অনেক কষ্ট করেছি বলে, গুরুদেবদের আশীর্বাদ ছিল বলে এই বিরাট বড় একটা মঞ্চে গিয়ে চ্যাম্পিয়ন হতে পেরেছি। এমনি এমনি নয়। শিল্পীদের সম্মান করতে শিখুন। সাহিত্যিক, শিল্পী, কবি, আর্টিস্ট সব জায়গায় হয় না। তাহলে ঘরে ঘরে রবীন্দ্রনাথ হয়ে যেত আর ঘরে ঘরে নজরুল ইসলাম আসত। মলয় চাঁদ কাজীর লেখা পদাবলী। মুসলমান, ভগবানকে ডাকবো মুসলমান কি, হিন্দু কি, খ্রিস্টান কি, বৌদ্ধ কি, জৈন কি, এসব তো মনের ভ্রম, সব মনের ভ্রম। শোনো রে মানুষ ভাই, সবার উপরে, জানো না কবিতা, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মুসলমান হয়েছে বলে তুমি গান লিখতে পারবে না, কে বলেছে? তোমার এই বিধান কে দিয়েছে? ভগবান তো বিশ্বব্রহ্মাণ্ড খেলা নিয়ে করছে। হ্যাঁ, এই নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, তারপরে আমাদের মলয় চাঁদ কাজী, তারপরে আমাদের নাসির মাহমুদ, তারপরে আকবর বলে একজন ছিল বাংলায়, মানে সম্রাট আকবর নয়, লেখক আকবর, উনিও গান লিখেছেন। বিশ্বব্রহ্মাণ্ড, হ্যাঁ, খেলিছে বিশ্বলয়, অমনি শুরু হয়ে গেল। খেলিছে বিশ্বলয়, এই গানটা যেটা কি পেয়েছে তা কি জানি, যেখানেই যাই সেইখানেই গাইতে বলে। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ।
হলো এ বিরাট শিশু আলো মনে তেলিছ হলো এ বিরাট শিশু আলো মনে তেলিছ তেলিছ তেলিছ। নজরুল ইসলাম। এই যে গানটা তোমরা এত সব জায়গায় শোনো, এই যে গানটা আমার এত ভাইরাল হয়েছে, সবাই শোনে, এর জন্য আমি দুজনের কাছে কৃতজ্ঞ। তারা না হলে হতো না। এক তো নজরুল ইসলাম যার গান, আর দ্বিতীয় হচ্ছে অনুপ জালোটা, যিনি এই গানটি অবাঙালি হয়েও এত সুন্দরভাবে গেয়েছেন। আমাদের এই গাওয়া তো ওনার কাছে এক বিন্দু যোগ্য নয়, হ্যাঁ, এক বিন্দু নয়। তাই দুজনের কাছে আমি খুব কৃতজ্ঞ, একজন নজরুল ইসলাম, একজন অনুপ জালোটা। এই সব দেখছে মাধবী লতায়, মাধবী লতার কুঞ্জে হেলান দিয়ে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। এবার রাধারানী পিছনে এসেছে। তাহলে নায়িকার কর্তব্য হবে নায়ককে জানানো যে আমি এসেছি। এবার এখনকার দিনের মতো নায়িকা রাধারানী তো নন। এখনকার দিনে যেসব নিকৃষ্ট নায়িকা নায়ককে জব্দ করার জন্য বড় বড় নোক রাখে, আর ওইগুলো দিয়ে জব্দ করব, এমন খামচানি দেবো বুঝতে পারবে আমি নায়িকা না তারকা। হ্যাঁ, রাধারানী তা নন। রাধারানী উৎকৃষ্ট নায়িকা। তার চলাফেরা, তার কথা বলা, সমস্ত কিছুর মধ্যে একটা শালীনতা বোধ থাকবে। গোবিন্দ বংশী বাদন করছেন, বাঁশি বাজাচ্ছেন, তিনি পিছন থেকে এমন একটা কায়দা করলেন যাতে গোবিন্দের ওই বাঁশি বাজানোটাও ভঙ্গ হলো না, আবার বুঝতেও পারলেন যে রাধারানী তিনি এসেছেন। তাহলে সেই উপায়টা কি মায়েরা শুনুন। রাধারানী পিছন থেকে বাঁশিটা ভালো করে গোবিন্দের শুনলেন, শুনে তালটা তিনি রপ্ত করে নিলেন। তিনি তো গান বাজনা শিখেছেন, প্রচুর গান বাজনা রাধারানী জানতেন। রপ্ত করে নিয়ে ওই বাঁশির তালটা, ওই তালে তালে পিছন থেকে ছম 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 নূপুরের ধ্বনি করছে, মানে পিছন থেকে রাধারানী নৃত্য করছে। এবার সেই ধ্বনিটা বা সেই ছন্দটা, তালের ছন্দটা কিরকম দেখো, কিরকম ধিটি ধা ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি ধিটি ধা ধিটি 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 ধা ধিটি 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 ধা। এই ছন্দটা বাঁশিতে বাজছে আর রাধারানী সেটাতে নৃত্য করছে। মায়েরা, রাধারানীর নূপুর বাজছে, একটু উলুধ্বনি দিও। নৃত্যে রাধারানীর নৃত্য দেখো। ঝুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা, হরি হরি। ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা, রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা। নাগর আমার চমকে বলে রাই এলো পারা, নাগর আমার চমকে বলে রাই এলো পারা। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা। দর্শনে দূরে গেল মনসিজ বাধা, দর্শনে দূরে গেল মনসির বাধা। তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। রাধে তুমি এসেছো আমার কাছে, আহা তুমি এসো।
রাধে তোমার তরে ধেনু চড়াই, তোমার তরে রাধে তোমার তরে ধেনু চড়াই, তোমার তরে ধেনু চড়াই রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই। ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, মম প্রেমময়ী বলে। রাই চরণে দিল। এখন নায়ক যদি নায়িকার পায়ে ধরে, নায়িকাদের আনন্দ হয়, পায়ে ধরেছে এটা জব্দ করে রেখেছি ঠিক। নায়ক নায়িকার যদি চরণ ধরে, নায়িকা যদি প্রেমময়ী হয়, তাহলে নায়ককে কখনো তার চরণ ধরতে দেবে না। আর নায়িকা যদি প্রেমহীনা হয়, তাহলে তো হাইকোর্ট রয়েছে কলকাতায়, কোনো চিন্তা নাই, হাট করে দৌড়তে হবে। আর রাধারানীর চরণে মম প্রেম বই বলে ওই নিজের যে চূড়ার সব থেকে ভালো ফুলটি ছিঁড়ে নিয়ে জয় রাধে বলে রাধারানীর চরণে দিলেন। তাতেও রাধারানীর মন গলল না। ঠিক আছে, আর একটা উপায় করি, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে। রাধারানীর নিজের, গোবিন্দের নিজের আঁচল সোনা দিয়ে তৈরি, স্বর্ণ আঁচল দিয়ে রাধারানীর চরণটা ঝেড়ে দিচ্ছে। রাধে, বৃন্দাবনের কোমল কঠিন মাটি, ওই ধুলোর উপর দিয়ে তুমি এসেছো, তোমার পায়ে কত কষ্ট হয়েছে, ধুলোটা আমি ঝেড়ে দিই। নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে। ললিতা মুচকি হাসে কুন্দলতার আরে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আরে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে। এমন প্রেম দেখি নাই রে, এমন প্রেম দেখি নাই, জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই। ওরে জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি আহা, নাই। জগতে তুলনা, এই যে তুলনা রহিত প্রেম, জগতে তুলনা হয় না, তুলনা রহিত প্রেম, জগতে তুলনা হয় না, তুলনা রহিত প্রেম, জগতে তুলনা হয় না, তুলনা রহিত প্রেম। এমন প্রেম দেখি নাই রে, এমন প্রেম প্রেম দেখি নাই রে। আমরা তো প্রেম মানে বুঝি বাবা আই লাভ ইউ প্রেম, হ্যাঁ, স্বার্থযুক্ত প্রেম, কামযুক্ত প্রেম। শাস্ত্র কি বলেছে? আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। এখনকার দিনের বেশিরভাগ প্রেম ভালোবাসা মায়েরা চুনের হাঁড়ি, চুন, চুন খাও পানের মধ্যে, পান খাও না, পানের মধ্যে চুন দেয়, দেখবে ছোট ছোট চুন দেয়, ওই চুনটা পানে খাওয়ার জিনিস। যতটুকু পানের মধ্যে চুন দিলে আর স্বাদ হবে, ততটুকু চুন দেওয়া উচিত। এক চামচ যদি, একটা ডাবু নিয়ে যদি এক ডাবু একটা পাতার মধ্যে তুমি চুন দাও, তাহলে কি হবে? একবার শেষ, গাল পুড়ে যাবে না, পুরো ভেতরটাই পুড়ে যাবে। আর রাধা গোবিন্দের প্রেম হচ্ছে এই রকম। এখনকার দিনের প্রেম হচ্ছে চুনের হাঁড়ি, আর রাধা গোবিন্দের প্রেম হচ্ছে দইয়ের হাঁড়ি। দেখতে দুটো এক, সাদা সাদা, এটাও সাদা ওটাও সাদা। একটা বেশি খেলে জীবন যাবে জ্বলে, আর একটা বেশি যদি পড়েও যায় জীবনে, তাতে মধুর রসে তুমি পূর্ণ হয়ে যাবে। রাধা গোবিন্দের প্রেম সেই রকম। এবার এসব কথা বলে কি এখনকার দিনে যারা প্রেম ভালোবাসা করে তাদেরকে আমি ছোট করছি না। এখনকার দিনে যারা প্রেম ভালোবাসা করে তারা কি সব খারাপ? না, সেটাও সবাই খারাপ না, সবাই খারাপ হতে পারে না। হ্যাঁ, 95% হয়তো খারাপ, স্বার্থযুক্ত, কামযুক্ত, জাগতিক প্রেমযুক্ত সে প্রেম। কিন্তু কিছু কিছু প্রেম আছে। প্রেম কাকে বলে আপনাদের একটা সিনেমা বলবো, যদি সিনেমাটা দেখেন প্রেম কাকে বলে জানতে পারবেন। সিনেমা দেখবে? আমার এসব নেশা আছে বাবা, কোথায় শিল্পী মানুষ তো, কোথায় কি হচ্ছে না হচ্ছে, একটা সিনেমা দেখে নেবেন প্রেম কাকে বলে জেনে নেবেন। সিনেমাটার নাম হচ্ছে অক্টোবর। অক্টোবর দেখেছেন? দেখেন।
অক্টোবর দেখবেন, অক্টোবর আমাদের যিনি সারেগামাপায় যিনি জাজ ছিলেন, শান্তনু মৈত্র, যিনি আমাদের জাজ করতেন, ওনার ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে ওইখানে, ওই সিনেমাটাতে ওনার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন। তো এই অক্টোবর সিনেমাটা দেখবেন, প্রেম কাকে বলে জানবেন। না হয়েছে দেখা, না হয়েছে কথা, না হয়েছে কোনো যোগাযোগ, কিন্তু তার মনের টান আর মনের যে শুদ্ধ ভালোবাসা, শুদ্ধ ভালোবাসা কাকে বলে দেখবেন। সব প্রেম আমি খারাপ বলছি না, যে প্রেমের মধ্যে একে অপরের মঙ্গল চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা নাই, সেই প্রেম খাঁটি হয়। রাধারানী গোবিন্দের কাছে এসেছেন, গোবিন্দের শুধু চিন্তা হচ্ছে যে রাধারানী আমার কাছে এসেছেন, আমি কি করে রাধারানীর সেবা করব। ধুলোর মধ্যে হেঁটে এসছেন, এই চরণের ধুলো ঝেড়ে দিচ্ছেন, হেঁটে হেঁটে এসছেন বলে নিজের চূড়ার মধ্যে ভালো ফুলটি রাধারানীর চরণে দিচ্ছে। এই হচ্ছে প্রেম। কাকে বলে প্রেম? সত্যিকারের প্রেম, ভালোবাসা। এবার রাধারানীর পায়ে ফুল দিচ্ছেন, ধুলো ঝেড়ে দিচ্ছেন, রাধারানীর কিন্তু মুখে কোনো কথা নেই। তখন গোবিন্দ মনে মনে ভাবছেন যে এত সেবা করছি, কই আমার দিকে তো কথাই বলছেন। ও ললিতা, ও বিশাখা, কি হয়েছে, আমাদের রাধারানী কথা বলছে না কেন আমার সঙ্গে? তখন ললিতা একটু খোঁচা দিয়ে কথা বলছে। খোঁচা না দিলে তো মৌচাক থেকে রস বেরোবে না, খোঁচা দিল। না গো রামা, পীড়িত করতে জানে, পীড়িতের রীতিনীতি কিচ্ছু বোঝে না। তার মানে বলে রাধারানীর মুখ দেখে বুঝতে পারছো না, রাধারানীর আজকের মান হয়নি, রাধারানীর অভিমান হয়েছে। মান আর অভিমানের পার্থক্য কি? মান হলে ক্রোধের প্রাধান্য বেশি, আর অভিমান হলে বিরহের প্রাধান্য বেশি। তখন রাধারানী, তখন গোবিন্দ রাধারানীকে বলছে, বলো রাধে, কি উপায় অবলম্বন করলে তোমার অভিমান দূর হবে, আমি সেই উপায় অবলম্বন করব। তোমার দুটি পায়ে পড়ি। যেই বলেছে পায়ে পড়ি, তখন রাধারানী সঠিক আছে পাটা। ওই যে বললাম, নায়িকা যদি প্রেমময়ী হয় তাহলে চরণ ধরতে কখনো দেবে না। শোনো বধূ, বধূর দিকে তাকাচ্ছে না, বধূর দিকে ফিরছে না, হাসছে না, কিছু নয়, অন্যদিকে মুখ করে মুখটা ঘুরিয়ে নিয়েছে। ঘুরিয়ে নিয়ে বলছে, বধূ হে, আমার পরাণ বধূ হে, এই মধুর বৃন্দাবনে তুমি সকলে কিছু শিখেছো বটে, কিন্তু একটা জিনিস ভালো করে তোমার শেখা হয় নাই। কি শিখিনি রাধে? কোনটা শিখতে বাকি? কোনটা? তুমি বাঁশি বাজানো জানো না, 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 জানো না, তুমি 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 জানো না। অসময়ে বাজাও বাঁশি, পরাণ মানে না, অসময়ে বাজাও বাঁশি, পরাণ মানে না। আমি যখন বৈশা থাকি ওই গুরুজনার মাঝে গো, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, ওই কালার বাঁশি বাজে তখন আমি মরি লাজে, কালার বাঁশি বাজে তখন আমি মরি লাজে। ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি, ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি। অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি।
দেখছেন পদাবলীর মাহাত্ম্য কি? এক একটা কথা বললেই আপনাদের মুখ থেকে আহা এমনি বেরিয়ে আসবে। সাহিত্যের এত সৌন্দর্য। ওই মান্না বাবুর একটা গান আছে না, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। রাধারানীর একই বক্তব্য, যে প্রেমের কুলে তুমি, শ্বশুর কুলে আমি, আর মাঝখানে রয়েছে কৃষ্ণ বিরহের নদী। সেই নদীটা কি বারে বারে পার করা যায় না? সেই সামর্থ্য আমার আছে বধূ? তোমার একটা সময় নেই। রান্না করতে বসেছি, তুমি রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে খালাস। এবার তোমার বাঁশি শুনে না রান্নাটা বন্ধ করতে পারি, না তোমার কাছে আসতে পারি। একুল যাব না উকুল যাব, দুকুল আমার ভেসে গেল। বলো, এই সর্বনেশে বাঁশি কোত্থেকে তুমি তৈরি করেছো? এই যে ঘুমা, বসে বসে ঘুম দিচ্ছে এখানে। এই জল নিয়ে এসো এক বালতি, গায়ে বল চান করিয়ে দেবো। ঠান্ডা ঠান্ডা পড়েছে বাবা, কি সুন্দর ঘুমোচ্ছি, তুমি জাগাচ্ছ কেন? ও মাইরা, বলছি সব জেগে গিয়ে আবার হাসছে। এই সর্বনেশে বাঁশিটা কোত্থেকে তৈরি করেছো বধূ, তুমি আমায় বলো। রাধারানী ধরেছে, বলো বধূ। কোন বাঝারের বাজাও বাঁশি তাহার যদি পাই, কোন বাজারের বাজাও বাঁশি তাহার যদি পাই, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষাই, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা। আপনারা কখনো আসাম গেছেন? আসাম ত্রিপুরা এদিকে গেছেন? আমাদের দেশের বাঁশ গাছ তো দেখেছেন, আমাদের দেশে তো বাঁশ গাছ আছে। আমাদের দেশের বাঁশ আর ওদের দেশের বাঁশ কিন্তু একটু আলাদা। ওদের দেশের বাঁশের পর্বগুলো অনেকটা লম্বা লম্বা হয়, আপনারা দেখবেন, হ্যাঁ বেশি বড় বড়। আমাদের যেমন পর্ব গাঁট, আমরা যেটা বলি গাঁট, বাঁশের যে গাঁটিগুলো, ওগুলো আমাদের ঘন ঘন হয়, ওদের দেশে ঘন হয় না, একটু লম্বা লম্বা। ওই জন্যে ওই দেশের বাঁশি ভালো তৈরি হয়। হ্যাঁ, বাঁশের বাঁশি ওই দেশেই সব থেকে ভালো। ওই দেশে হয়, কর্ণাটকেও হয়, ভালো ভালো বাঁশঝাড় থেকে তৈরি হয় সুন্দর সুন্দর বাঁশি। বাঁশি হচ্ছে একটা ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্ট, ভারতীয় একটা যন্ত্র, যেটা একমাত্র শুদ্ধ পিওর যন্ত্র। পিওর, ওর মধ্যে না কোনো মেটালের ব্যবহার হয়েছে, না কোনো টেকনোলজি ব্যবহার হয়েছে, কিচ্ছু নেই, শুধু বাঁশ কয়েকটা ছিদ্র করে দেওয়া হয়েছে, তার মধ্যেই যে সুর তৈরি হয়। ওই জন্য বাঁশি আমার বড় প্রিয় ইনস্ট্রুমেন্ট বাবা। আমার কয়েকটা ইনস্ট্রুমেন্ট আছে খুব প্রিয়, তার মধ্যে বাঁশি 1 নম্বর, 2 নম্বর ভায়োলিন, আর 3 নম্বর হচ্ছে পিয়ানো। এই 3টে ইনস্ট্রুমেন্ট আমার খুব প্রিয়। এই বাঁশি, কৃষ্ণের বাঁশিটা কোথা থেকে জন্ম নিল? এটা কি কোনো ভারতবর্ষের বাঁশঝাড়? না, এই বাঁশ জন্ম নিয়েছিল স্বর্গে। দেবগুরু বৃহস্পতি বিশ্ব কল্যাণের জন্য একটা যজ্ঞ করেছিল, নিষ্কাম যজ্ঞ। সেই নিষ্কাম যজ্ঞে 25 পর্বের একটা বাঁশ জন্ম নিয়েছিল। 25 পর্বের বাঁশের প্রথম 9 পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শ্রী বিষ্ণুর ধনুক, যে ধনুকটার নাম সারং ধনুক। কি ধনুকের নাম বললাম মায়েরা? ভালো করে মুখস্থ করো, মাধ্যমিক পরীক্ষা নাও তোমাদের আজকে বলে দিল, গানের শেষে পরীক্ষা তোমাদের শুরু হবে। সারং 7 পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবানের শিবের ধনুক, সেই ধনুকটার নাম ছিল কামুক। 5 পর্ব তৈরি হয়েছিল রামচন্দ্রের ধনুক, যার নাম কোদণ্ড। আর 3 পর্ব থেকে তৈরি হয়েছিল অর্জুনের ধনুক, যার নাম গান্ডীব। তাহলে 9, 7, 5, 3, শুধু 4টে ধনুক করতেই কাজে লেগে গেল। তাহলে 9, 7, 5, 3 যোগ করলে কত হবে? 24 হবে। তাহলে 25 পর্ব থেকে 24 পর্ব শুধু ধনুক তৈরি করতে চলে গেল। দেবগুরু বৃহস্পতি মনে মনে ভাবলেন, শুধু জগতে মারামারি করলে চলবে? শুধু ঝগড়া মারামারি হবে? প্রেম হবে না? প্রেম রক্ষার জন্য ওই বাঁশের অগ্রভাগ 3টে টুকরো করে গোবিন্দের সেবায় বাঁশি করে জন্ম দিয়ে দিলেন। এই অগ্রভাগটি 3টে টুকরো হয়েছিল গোবিন্দের 3টে বাঁশি। 3টে বাঁশির নাম কি? একটা বেনু, একটা বংশী, একটা মুরলী। বেনুর কটা ছিদ্র? 6টা ছিদ্র। কত লম্বা? 12 আঙুল লম্বা। বংশী কটা ছিদ্র? 8টি ছিদ্র। কত লম্বা? 17 আঙুল লম্বা। আর মুরলী কত লম্বা? 2 হাত লম্বা। ছিদ্র কটি? 4টে।
বেনু বাজে কখন? গোষ্ঠ লীলায়। বংশী বাজে কখন? প্রেম লীলায়। মুরলী বাজে কখন? আমাদের পরের লীলায়। সময় হয়ে গেছে, ওই জন্য বলে দিচ্ছি আর কি, একটা অ্যালার্ম দিয়ে দিলাম। হ্যাঁ, আমাদের পরের লীলায়। মুরলীর তন পঞ্চম গান কুলবতী চিত চরণী, মুরলীর তন পঞ্চম গান কুলবতী চিত চরণী, আহা কুলবতী চিত, আহা কুলবতী চিত চরণী। এই হচ্ছে মুরলী। রাসলীলায় মুরলী বাজে। তাহলে এই হচ্ছে গোবিন্দের তিনটে বাঁশির পরিচয়। এইখানে আরেকটা তত্ত্ব আছে যে তিনটে বাঁশি রূপে কে এসেছিল কৃষ্ণের কাছে, কে জন্ম নিয়েছিল? স্বয়ং মা সরস্বতী। মা সরস্বতী গোবিন্দের বাঁশি রূপে দাপর যুগে এসেছিল। সরস্বতী যখন জানতে পারলেন যে কৃষ্ণলীলা হবে বৃন্দাবনে, কৃষ্ণের পায়ে জড়িয়ে ধরেছে সরস্বতী, প্রভু আমার একটা বর দিতে হবে, তুমি কৃষ্ণ হয়ে যাচ্ছ, আমার একটা বর চাই। কি বর? বলে আমি যেন দাপর যুগে সদা সর্বদা তোমার অধরামৃত সুধা পান করতে পারি, এই ব্যবস্থাটুকু তুমি করে দাও। তখন কৃষ্ণ বললেন, বেশ তথাস্তু, আমার যে তিনটে বাঁশি যাচ্ছে আমার সঙ্গে, ওই বাঁশির শরীর নিয়ে তুমি এসো, সদা সর্বদা আমার অধরে লেগে থাকবে, আর তোমার মাধ্যমেই জগতে 6 রাগ 36 রাগিনীর জন্ম হয়ে জগতে সুরের বিস্তার হবে, রাগ রাগিনীর প্রকাশ হবে, তোমার মহিমা বাড়বে। স্বয়ং মা সরস্বতী নিজেই গোবিন্দের বাঁশি রূপে জন্ম নিয়েছিল দাপর যুগে। তাই রাধারানী বলছে, বলো কোন বাঁশঝাড় থেকে তৈরি করেছিল তুমি ওই বাঁশিটা? সেই বাঁশঝাড়ের সন্ধান যদি পাই, একবার ডাল মূল শুদ্ধ উপড়ে নিয়ে গঙ্গা সাগরে গিয়ে ভাসিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, কোন বাঝাড়ের বাজাও বাঁশি তাহার যদি পাইব, কোন বাজারের বাজাও বাঁশি তাহার যদি পাই, আমি ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাই, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাষা। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, ওগো জিমুনা জিমুনা আমি নাদি ঠিলে হরি, জিমুনা জিমুনা আমি নাদি ছিলে হরি, জিমুনা জিমুনা আমি নাদি ঠিলে হরি, জিমুনা জিমুনা আমি নাদি ছিলে হরি। বাঁশি বাজানো জানো না তুমি, বাঁশি বাজানো জানো না তুমি, বাঁশি বাজানো জানো, বাজানো জানো, বাজানো জানো না। রাধারানী বলছে, তুমি শেখনি বাঁশি বাজানো, শেখনি, বাঁশি বাজানোটা আমাকে শিখিয়ে দাও। বলে ঠিক আছে, তাহলে তুমি আমার সামনে দাঁড়াও, আমি বাঁশি বাজানোটা শেখাই। বাঁশি বাজানোটা শেখাই। রাধারানী গোবিন্দের সামনে দাঁড়ালেন। বলো রাধে, তুমি কোন বাঁশিটি শিখবে? বেনু শিখবে, মুরলী শিখবে, না বংশী শিখবে? রাধারানী মনে মনে ভাবলেন, 8টি ছিদ্র শিখলে তাহলে 6টাও বাজাতে পারবো, আবার 4টেও বাজাতে পারবো, তাহলে বধূ আমাকে বংশীটাই শিখিয়ে দাও। রাধারে লইয়া ও মায়েরা, আমি বংশীর কটা ছিদ্র বলেছি? 8টা। এইবার 8টা ছিদ্রের প্রত্যেকটি আলাদা আলাদা গুণ আছে, প্রত্যেকটি ছিদ্রের একটা নিজস্ব গুণ। এই 8টি গুণ এইবার আমি বর্ণনা করব, তোমরা ভালো করে শুনে নাও। গানের শেষে কিন্তু খাতা পেন নিয়ে বসতে হবে, উচ্চ মাধ্যমিক তোমাদের পরীক্ষা নেবো আমি আজকে। হ্যাঁ, ছেলেদের উচ্চ মাধ্যমিক কালকে রেজাল্ট বেরিয়েছে, আজকে তোমাদের রেজাল্ট এক্ষুনি বেরোবে। ভালো করে বসো, ভালো করে শোনো। রাধারে লইয়া শ্যাম মুরলী শিখায় নানা রঙে, আহা রাধারে লইয়া শ্যাম মুরলী শিখায় নানা রঙে, আহা রাধারে লইয়া শ্যাম মুরলী শিখায় নানা রঙে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে,
প্রথম ছিদ্র যখন বাজালেন গোবিন্দ ব্রহ্মলোকে বসে বসে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। কে কে বাজালো? এই কে কে বাজালো? এমন ছিদ্রে এমন বাঁশির সুর দিল যে আমার ধ্যান ভেঙে গেল। তাহলে প্রথম ছিদ্রে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। দ্বিতীয়তে যমুনা উজায় হে রাধে, দ্বিতীয়তে যমুনা উজায় হে রাধে, দ্বিতীয়তে যমুনা উজায় রাধে, দ্বিতীয়তে যমুনা উজায় রে রাধে। দ্বিতীয়তে যমুনা উজায়, উজানে বয়ে যায়। উজানে বয়ে যাওয়া মানে কাকে বলে জানো? তোমরা তো ওই ড্যামুরহারমা নদীর তীরে বাস করো। উজানে বয়ে যাওয়া মানে কাকে বলে? স্রোতের উল্টো দিকে যাওয়াকে উজানে বলে। উজান মানে দক্ষিণে হাওয়া হচ্ছে, তাহলে ঢেউ যাবে উত্তরে, কিন্তু দক্ষিণে হাওয়া হচ্ছে, ঢেউ যাচ্ছে দক্ষিণেই, এটাই হচ্ছে উজান। দ্বিতীয় ছিদ্র যখন বাজে তখন ওই গোবিন্দের দ্বিতীয় ছিদ্র শুনলে, ওই বাঁশির সুরটি শুনলে যমুনা উজানে বয়ে যায়, গতিপথ উল্টো হয়ে যায়। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, তৃতীয় রথের কথা শুনো বিশ্বভানু সুতা, পবনের হত গতি হয় হে রাধে, পবনের হত গতি হয় রে রাধে। পবন, পবন মানে কি মায়েরা? বাতাস। তোমরা ভূগোল পড়েছো তো? এই ভূগোলে দেখবে বাতাসের স্তর, বায়ুর স্তর পৃথিবীতে ঘিরে আছে। বিভিন্ন স্পিয়ার নাম নেয় না, ওজোনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, টেটোস্ফিয়ার, নানান রকম সব নাম আছে না। সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মি এই বায়ুর স্তরটা আছে বলে ভেদ করে আসতে পারে না। তা তোমরা যা শুরু করেছো আর কিছুদিন পরে ওই বায়ুর স্তরও থাকবে না। ওই জন্যই তো 45 ডিগ্রি হয়েছে। থামো না, এবার 50 ডিগ্রিও শুরু হবে। সেদিন আর পশ্চিমবঙ্গে থাকতে হবে না, বৈশাখ জ্যৈষ্ঠে দার্জিলিং এ পালাতে হবে। বায়ুর স্তরটা আছে বলে আমরা সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মি থেকে নিস্তার পাচ্ছি। কিন্তু বায়ু যখন তৃতীয় ছিদ্রের সুর শ্রবণ করে তখন বৃন্দাবনে গিয়ে থেমে যায়। কেননা পবন দেবতা বলে, আমি যদি বেরিয়ে যাই বৃন্দাবন থেকে, আবার যখন বৃন্দাবনে আসবো তখন যদি গোবিন্দের বাঁশি আর না বাজে, তখন তো শুনতে পাবো না। তাই আমি আর একবার শুনিব, আর একবার শুনব, আর ভাগ্যে হয় কি না হয় আর একবার শুনিব। আর ভাগ্যে হয় কি না হয় আর একবার শুনব। তাহলে তৃতীয় ছিদ্রে বায়ু বৃন্দাবনে থেমে যায়। চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, চতুর্থ রথের সুরে ধেনুগণ আপনি ফিরে, তারা তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়। রাখালরা যখন গরু চড়ায় তখন পাঁচন বাড়ি বলে একটা বাড়ি আছে, পাঁচন লাঠি, সেই লাঠিটার মাথাটা একটু ওই ভাঙা ভাঙা থাকে, আর গরুর গায়ে এরকম করে মারলে লাগবে যত, তার থেকে আওয়াজ হবে অনেক বেশি। ওই ভয়েতে গরুগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যায়। কিন্তু কৃষ্ণ হলো এমন এক রাখাল, তার পাঁচন বাড়ি আছে বটে, তবে ব্যবহার তিনি করেন না, বাঁশিতেই তিনি সব কাজ করে দেন। চতুর্থ ছিদ্র সুর এমন ভাবে বাজান যাতে সকল গরুগুলো চড়ে চড়ে তার কাছেই ফিরে আসে, অন্য কোথাও না যায়। হ্যাঁ, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রথের গানে গোপিকার বিধে তারা প্রাণে, আলু থালু পাগলিনী ধায়। আলু খালু পাগলিনী ধায় তারা, আলু খালু পাগলিনী ধায় রে তারা। একবারে পাগলের মতো ছুটে যায় পঞ্চম সুরে, গোপীগণের হৃদয় হরণ করে পঞ্চম সুর। ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিত, ষষ্ঠম রথের রীতি কদম্ব হয় বিকশিত, ষড়ঋতু ষড়ঋতু একত্রে বয় রে। ধনি 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 ধম ধম গম ধনি ধ ধনি 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 রে রে। বসন্ত রাগ ধনি গা গম রে রে মগ মদ মদ মগ ম রে 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 নি দ ধনি নি ম রে গম ধনি নি ধনি দ গম ধনি নি ধনি দ
গামাধানে নেদা নেদা ষড় ঋতু একত্রে ষড় ঋতু একত্রে ষষ্ঠম ছিদ্র বাজলে বৃন্দাবনে ষড় ঋতু একসঙ্গে প্রকাশিত হয়। ও মায়েরা, তোমাদের এদিকে কদম ফুলের কাজ আছে? কদম ফুল, কদম ফুল কখন ফোটে? বর্ষাকালে। বর্ষাকালে দেখবে ঝুলন, রাখি, এই সময় রাধাষ্টমী, জন্মাষ্টমী, দেখবে গাছে গাছে কদম ফুল ভরে যায়। তা বর্ষাকাল না হলে কদম ফুল ফুটবে না। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণের ষষ্ঠ ছিদ্র যখনই বাজবে, সে শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক আর বসন্তকাল হোক, কদম ফুল ঠিকই ফুটবে। এইবার সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, পাষাণ সে আপনি জলময় রাধে, পাষাণ সে আপনি জলময় রাধে, পাষাণ সে আপনি জলময় রাধে, পাষাণ সে আপনি জলময় রে রাধে। পাষাণ মানে কি মায়েরা? পাষাণ মানে কি? পাষাণ পাথর, দ্রবিল মানে গলে গেল, পাথর গলে জল। এই যে খাতা পেন ধরো, পরীক্ষায় হবে, এবার তোমাদের পরীক্ষা হবে, তো উচিত শিক্ষা দেবো আমি। দেখো তোমাদের, দেখো পরীক্ষা, শুধু ছেলেরা উচ্চ মাধ্যমিক দিলে তার পিছনে শুধু বকাবকি আজকে তোমাদের হচ্ছে। দেখো বলো দেখি সামালির লোকেরা কিরম কীর্তন শুনেছে, বলো প্রথম ছিদ্রে কি হয়? ঠিক বলেছে, ঠিক বলেছে। ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। বা ভালো শুনেছে কিন্তু, ফাঁকি মোটে দেয়নি। আচ্ছা দ্বিতীয় ছিদ্রে কি হয়? যমুনায় উল্টো চলে যায়, ঔজানে চলে যায়। তৃতীয় ছিদ্রে কি হয়? পবনদেব থেমে যায়। চতুর্থ ছিদ্রে কি হয়? আটকাচ্ছ কি জন্যে? এখনই নাম্বার কেটে নেবো, বলো। চতুর্থ ছিদ্রে গরুগুলো ফিরে আসে। পঞ্চম ছিদ্রে গোপীরা হৃদয় হরণ করে। ষষ্ঠ ছিদ্রে এক্ষুনি তো বললাম কদম ফুল ফোটে। আর সপ্তম সুরে পাষাণ গলে জল হয়ে যায়। ব্যাস, ঠিকঠাক মোটামুটি শুনেছি। কত নম্বর দেওয়া যাবে? 75 দেবো, বেশি দেবো না। আটকেছো মাঝখানে আটকে গিয়েছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে সবগুলো হয়ে গেল তো? হ্যাঁ আবার কোনটা বাকি? অষ্টম ছিদ্র বাকি না? এই রে, মাস্টারের ভুল হয়ে গেছে। অষ্টম ছিদ্র বাকি বলছি, 7টা পর্যন্ত শিখিয়ে দিয়ে শেষ, একটা বাকি আছে না? ও মায়েরা, ওটাও শিখবে না? ওটা শিখতে হবে না, বাড়ি যাও। ওটাও শিখবে? ওটা আমি ইচ্ছা করে তোমাদের শেখাচ্ছি না, কেননা ওইটাই আমার লাস্ট বিদ্যে। ওইটা যদি তোমাদের শিখিয়ে দিই আর তোমরাই যদি ওইটা শিখে নিয়ে গুরুমারা বিদ্যে ধরো, মুশকিল তো তখনই হবে। এখনকার শিষ্যরা খুব চালাক, বুঝলে? গুরুদের কাছ থেকে সবকিছু শিখে নিয়ে গুরুদেবকেই জব্দ করার চেষ্টা করে গুরুমারা বিদ্যে। ও মায়েরা, একটা 60 বছরের কুস্তিগির ছিল, বুঝলে? 25 বছরে একটা ছেড়ে গিয়েছে তার কাছে কুস্তি শিখতে। গুরুদেব, আমি আপনার কাছে কুস্তি শিখতে চাই। বুড়োটা মনে মনে ভাবছে, মরেই তো যাবো, একটা শিষ্য করে গেলে অন্তত নামটা থাকবে বাজারে, একটা শিষ্য করে দি। এই বাবা, তুই আমার কাছে শিখবি? যা বলবো তাই করবি তো? সব করবি? হ্যাঁ, বাজার করে দিবি, ভাড়ার ঘরে ইঁদুর ঢুকলে মেরে দিবি, হ্যাঁ, কুয়ো থেকে জল তুলে দিবি, বলে সব করে দেবো। পায়ে তৈল মর্দন করে গুরুর কাছ থেকে সব প্যাঁচ শিখে নিল। বলে, তুই আমার 1 নম্বর শিষ্য বাবা, যা তোকে আমি আশীর্বাদ করি, তুই ভারতবর্ষের 1 নম্বর হ। পরের দিন গুরুদেব বাজারে গেছে, দেখছে বড় একটা পোস্টার পড়েছে। ওই শিষ্যটাই পোস্টারটা লাগিয়েছে, বলে অমুক দিনে অমুক জায়গায় আমার সঙ্গে আমার গুরুদেবের লড়াই। দেখেছো, এই জন্য কাউকে শেখাতে চাই না। আমার কাছে প্যাঁচ শিখে গেল, আমার সঙ্গে যুদ্ধ করবে, দেখতে তোর বাজারে নিকুচি করেছে, এই বলে সে বাজারের থলি টলি ছুঁড়ে ফেলে দিয়ে রাগে গজগজ করতে করতে বাড়ি এসছে। বউ বলছে, কি গো, বাজার কই? বলে, না খেয়ে মরো। বাজার কই? এদিকে টেনশনে টেনশনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বলে, কেন, কি হয়েছে? বলে, ওই যে শিষ্যটা
কুয়ো থেকে জল তুলে দিত, পায়ে তেল মাখিয়ে দিত, পোস্টার ফেলেছে বাজারে আমার সঙ্গে নাকি কুস্তি করবে। একটা 25 বছরের ছেলে, আমি একটা 7 বছরের বুড়ো, যদি একটা ঘুষি আমায় মারে আমি আর বাঁচবো? এই জন্য কাউকে শেখাতে নেই। তখন বউ বলছে, আহা বুড়ো ভাম আমার শুধু কুস্তি চালাতে শিখেছে, মাথা চালাতে শেখেনি। বলে কেন? বলে তুমি অবশ্যই করে কুস্তি লড়তে যাবে। বলে হ্যাঁ, স্বামীটা যাতে তাড়াতাড়ি জমের ঘরে যায় সেই ব্যবস্থাই তো করছো। বলে আবার না শুনে কথা বলো। শোনো, যখন কুস্তি লড়তে যাবে আমার কথাটা ভালো করে মন দিয়ে শোনো। বুড়ো শোনো, কোমরে করে একটা চামচ গুঁজে নিয়ে যাবে। বলে চামচ গুঁজে নিয়ে কি করবো? চামচে পায়েস খেতে যাচ্ছি? বলে না, যখন শিষ্য যখন তোমার সঙ্গে লড়াই করতে আসবে তখন তুমি চামচটা বের করে দেখিয়ে বলবে, বেটা তোকে সব প্যাঁচ শিখিয়েছি, চামচ প্যাঁচ শেখাইনি। দেখবে তখন কি হয়। বলে ঠিক আছে। বউয়ের কথা শুনে বুদ্ধিমতো গিয়েছে বুড়ো সেই শিষ্যের সঙ্গে লড়াই করতে। শিষ্য বাবা মনে মনে ছকে এসছে, বলে তেল টেল মেখে বুড়োকে আজকে এমন একটা ঘুষি মারবো উঠতে পারবে না, একদম পটকে দেবো একেবারে। শিষ্য উঠে এসছে গুরুদেবের সঙ্গে লড়াই করবে বলে। এবার যেই উঠে এসছে তখন গুরুদেব ওই কোমর থেকে বউয়ের কথা মতো বলে, গুরুদেব ওইটা কি? তুমি তো সেদিন বললে সব বিদ্যে শিখিয়ে দিয়েছো। বলে বেটা সব বিদ্যে দিয়েছি, আমার জন্য চামচ প্যাঁচ বাকি রেখেছি, এই চামচ প্যাঁচে তোকে জব্দ করবো। তখন শিষ্য মাইক নিয়ে বলছে, এই আজ খেলা বন্ধ, ওই চামচ প্যাঁচ শিখে আসবো তারপর লড়তে আসবো। এই হচ্ছে গুরু মারা বিদ্যে। কৃষ্ণ কিছুতেই রাধারানীকে অষ্টম ছিদ্রটি শেখাবেন না। বলে কেন? বধু ওইটার মধ্যে কি আছে? বলে ওইটাই তো আমার আসল জায়গা, এখন ওইটাই তোমাকে শেখাতে, তুমি তখন গুরু মারা বিদ্যে ধরবে। বলে ঠিক আছে, কিন্তু শেখাতে তো হবেই। তাহলে শোনো, অষ্টম রণ কাউকে বলবি না তো? এখানে কেউ নেই তো? কেউ কোথাও নেই? এগুলো কি বসাচ্ছে মা, কালো কালো মাথাগুলো? হ্যাঁ, বলে কেউ কোথাও নেই। এই মেয়েদের আবার পেটে কথা সহ্য হয় না, পটপট করে বলে দেয়। তোমাদের মনে কথা বলে শোনো, আস্তে আস্তে করে শোনো। কি বলছো বুঝতেই তো পারছি না। শোনো, অষ্টম রন্ধ্রেতে রাই, অষ্টম বুঝতে পেরেছেন তো? অষ্টম রন্ধ্রেতে রাই রাধে, অষ্টম রন্ধ্রেতে রাই রাধে, ওগো রাধে, অষ্টম রন্ধ্রেতে রাই ওগো রাধে বিনোদিনী অষ্টম। আর বলতাম কানের ধারে শুধু অষ্টম রন্ধ্র, অষ্টম রন্ধ্র, অষ্টম রন্ধ্র বলবে তো। অষ্টম রন্ধ্রে কি হয় বলবো? অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই। জয় রাধে জয় রাধে, ও রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, বিলাসিনী রাধে জয় রাধে, ও অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে, অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে, ও প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে, প্রেমকান্তা চূড়ামণি। হাত তুলে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে, উলুধ্বনি রাধে জয় 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 জয় রাধে। অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, মোর বংশী এত গুণ ধরে, আহা বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, হরি বল বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, আমি না শিখালে শিক্ষা বলি কারে রাধে, না শিখালে শিক্ষা বলি কারে, আহা না শিখালে শিক্ষা বলি কারে রাধে, না শিখালে শিক্ষা বলি কারে, আহা মুরলি শিখায় নানা রঙ্গে রাধারে লইয়া শ্যাম, মুরলি শিখায় নানা রঙ্গে।
রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় নানা রঙে। তাহলে শিখলে তো রাধে? বলে হ্যাঁ বধূ। তাহলে বাজাও দেখি আমার সামনে। কেমন শিখলে? অধরে মুরলি লইয়া বাজাই বিনোদিনী রে, অধরে মুরলি লইয়া বাজায় বিনোদিনী। আর শ্রীরাধিকার বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি রে, শ্রীরাধিকার বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি রে। শুনে না গোরে ভাবে আকুল, শুনে না ওর ভাবে আকুল। আর রাধা রানীর বংশী শুনে নাগর আমার ভাবে আকুল। রাধা রানীর বংশী শুনে না করে আমার ভাবে আজ রাধা রানীর বংশী শুনে ভাবেতে বিভোর, রাধা রানীর গলায় দিল হার মনোহর রে, রাধা রানীর গলায় দিল হার মনোহর রে। রাধা রানী কৃষ্ণের কাছে বংশী শিখিল আমার, কেন দাসের মনে আনন্দ হইল রে, কেন দাসের মনে আনন্দ হইল রে। আজ রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের ওই বংশী শিক্ষার ছলে তোমরা রাধে 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 বলো, বংশী শিক্ষার ছলে রাধে 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 বলো, ছলে রাধে 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 বলো। শিখারো ছলে রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হলো।